তো এখনো তো রোজা চলছে, সবাই রোজা রাখছেন এবং এটা আসলে ইফতারের ঠিক একটু পরের সময়। খুব সম্ভব সবাই একটু বিজি থাকে বা একটু টায়ার্ড থাকে। তো এই টাইমে ক্লাস করাটা অথবা বড় কোনো টপিকস এই সময় ঠিক মতো মাথায় আসবে না, কারণ ব্লাড সাপ্লাই এখন আমাদের স্টমাকে, আমাদের ব্রেনে এখন একটু কম। যাই হোক, আজকে আমরা কোনো কঠিন পড়া পড়বো না, বেসিক্যালি কিছু গল্প শুনবো আমাদের। তো সবাই কেমন আছেন? খুব সম্ভব বিভিন্ন প্রফেশনাল পরীক্ষা এবং বিভিন্ন পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা হয়তো পিছাবে, কিন্তু তারপরও আমাদের পড়ালেখার চর্চাটা নিয়মিত রাখতে হবে, কারণ মেডিকেল সায়েন্সে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা রেগুলার পড়াশোনা করা। আপনাকে খুব এক্সট্রা ব্রিলিয়ান্ট হতে হবে না, কিন্তু আপনার রেগুলার চর্চাটা রাখতে হবে। আজকে আমরা যে জিনিসটা আমরা জানবো, অথবা আমি যেটা বললাম, এটা কোনো ক্লাস নয়। এখানে আমরা নতুন একটা বিষয় সম্পর্কে, নিউরোলজির একটা ইমার্জিং সাব স্পেশালিটি, সেটা সম্পর্কে আমরা একটু আইডিয়া নিব। অবশ্যই আমাদের সবসময় আমাদের যে সিলেবাসে যে পড়া, সেটা সম্পর্কে তো অবশ্যই আমাদের পড়ালেখা করতে হবে, কিন্তু এর বাইরেও ইমার্জিং যেই সায়েন্টিফিক বিষয়গুলি আসছে বা ইমার্জিং যে বিষয়গুলি আসছে, সাবজেক্টগুলি যে ডেভেলপ হচ্ছে, সে সম্পর্কে আমাদের খুব একটা ভালো ধারণা থাকা দরকার। কারণ সবসময় দেখা যায় শুধু পেশেন্ট নয়, আমাদের নিজের পরিবারের অনেক সদস্যের জন্য এই বিষয়গুলি খুব জরুরি হয়ে দাঁড়ায়। তো আজকে শুরু করব ইন্ট্রোডাকশন টু মুভমেন্ট ডিসঅর্ডার। আমি জানতে চাই মুভমেন্ট ডিসঅর্ডার এটা সম্পর্কে আসলে আপনারা কতজন জানেন, বা এই টপিকটা সম্পর্কে কেউ কখনো শুনেছেন কিনা এই টপিক সম্পর্কে। যদি কেউ কমেন্ট করেন তাহলে খুব ভালো হয়। প্রথমে শুরু করি আজকে আমাদের অবজেক্টিভটা দিয়ে। আমরা প্রথমে জানবো হোয়াট ইজ মুভমেন্ট ডিসঅর্ডার এবং হাউ টু অ্যাপ্রোচ এ পেশেন্ট উইথ মুভমেন্ট ডিসঅর্ডার, এবং ইম্পর্টেন্ট মুভমেন্ট ডিসঅর্ডারের যে টপিক পার্কিনসন্স ডিজিজ, সেটা সম্পর্কে কিছু জানবো, এবং আদার মুভমেন্ট ডিসঅর্ডারের আমরা একটা ওভারভিউ নিব। বেসিক্যালি হোয়াট ইজ মুভমেন্ট ডিসঅর্ডার? এটা একটা এক্সাইটিং সাব স্পেশালিটি অফ নিউরোলজি বলবো আমি। পার্সোনালি এই সাবজেক্টে অনেক ইন্টারেস্টেড। এটাকে ডিফাইন করা যায় বিভিন্নভাবে। একটা ডেফিনেশন আমি দিলাম, সেটা হলো দিজ আর বেসিক্যালি ক্লিনিক্যাল সিনড্রোমস উইথ either an excess of movement or a paucity of voluntary and involuntary movements, which is unrelated to weakness or spasticity. মানে একটা পেশেন্টের খুব বেশি ভলান্টারি বা ইনভলান্টারি মুভমেন্ট, অথবা যে মুভমেন্ট আমরা সবাই বুঝি, অথবা খুব কম মুভমেন্ট হওয়া, এবং সেটার জন্য উইকনেস অথবা স্পাস্টিসিটি দায়ী নয়, সেই সকল সিনড্রোম নিয়েই আমাদের মুভমেন্ট ডিসঅর্ডার স্পেশালিটিটা। এটা অনেক পুরানো একটা স্পেশালিটি, যদিও বর্তমানে রিসেন্টলি সেটা অনেক ইম্পর্টেন্স অথবা অ্যাট্রাকশন পেয়েছে। বেসিক্যালি আগে বেজাল গ্যাংলিয়া ডিসঅর্ডারকেই বেজাল গ্যাংলিয়া ডিসঅর্ডার যেসব সমস্যাগুলি, সেগুলি এখনকার মুভমেন্ট ডিসঅর্ডারের
সাব স্পেশালিটিতে এসেছি। তো আমরা জানলাম মুভমেন্ট ডিসঅর্ডারটা কি। তাহলে মুভমেন্ট ডিসঅর্ডারটাকে কিভাবে ভাগ করা যায় ক্লিনিক্যালি? ক্লিনিক্যালি এটাকে দুইটা মেজর ক্যাটাগরিতে ভাগ করা যায়। বেসিক্যালি একটা হাইপার কাইনেটিক আর একটা হাইপোকাইনেটিক। তো আমরা শব্দেই বুঝতে পারছি যে হাইপার কাইনেটিক তার মানে হলো বেশি। এটাকে অনেক সময় ডিসকাইনেশিয়া বলা হয়। এটা বেসিক্যালি এক্সেসিভ, অফেন রিপিটেটিভ, ইনভলান্টারি মুভমেন্টস। এটাকে নিউরোলজিতে অনেক সময় ডিসকাইনেশিয়া হিসেবে বলা হয়। আদার স্পেকট্রাম সম্পূর্ণ আলাদা। নিশ্চয়ই যদি একটা পেশেন্টের মুভমেন্ট খুব বেশি হয় সেটা ডিসকাইনেশিয়া। সিমিলারলি একটা পেশেন্টের মুভমেন্ট কমও হতে পারে, সেটাকে আমরা নিউরোলজিতে বা মেডিকেল সায়েন্স আমরা রেফার করি অ্যাজ অ্যাকাইনেশিয়া, দ্যাট ইজ ল্যাক অফ মুভমেন্ট, hypokinesia, reduced amplitude of movements, and bradykinesia, that is slowness of movement. এখন আপনারা দেখতে পারবেন অ্যাকাইনেশিয়া, হাইপোকাইনেশিয়া, ব্র্যাডিকাইনেশিয়া অনেক সময় সিনোনিমাস হিসেবে ইউজ করা হয়, কিন্তু বেসিক্যালি শাব্দিক অর্থে এগুলি তার অর্থ। তাহলে আমাদের মুভমেন্ট ডিসঅর্ডারটাকে ক্লাসিফাই করা হলো আমাদের হাইপারকাইনেটিক, যেখানে মুভমেন্ট খুব বেশি হয়, এবং হাইপোকাইনেটিক, যেখানে মুভমেন্ট অনেক কম হয়। হাইপোকাইনেটিক মুভমেন্ট ডিসঅর্ডারের এক্সাম্পল সবাই জানি, পার্কিনসনিজম। এবং হাইপারকাইনেটিক মুভমেন্ট ডিসঅর্ডার বেসিক্যালি পার্কিনসনিজম বাদে যে মুভমেন্ট ডিসঅর্ডার সবগুলি হাইপারকাইনেটিক। যেমন আমরা ট্রিমোর নাম সবাই জানি, কোরিয়ান নাম আমরা সবাই জানি, ডিস্টোনিয়া, টিক্স, মায়োক্লোনাস, ব্যালিজম, এগুলি হাইপারকাইনেটিক মুভমেন্ট ডিসঅর্ডার অথবা ডিসকাইনেশিয়ার কিছু উদাহরণ। তাহলে আমরা আসি কিভাবে মুভমেন্ট ডিসঅর্ডারকে ক্লিনিক্যালি আমরা অ্যাপ্রোচ করব। আমরা যদি পেশেন্ট দেখি কোথাও, আমরা ওয়ার্ডে পেশেন্ট দেখি বা বাইরে যেখানে পেশেন্ট দেখি, মুভমেন্ট ডিসঅর্ডার প্রথম আমাদের যে স্টেপটা হবে সেটা তার ইন্ডিভিজুয়াল যে মুভমেন্ট ডিসঅর্ডার সেটাকে আইডেন্টিফাই করা। প্রথমেই আমাকে আইডেন্টিফাই করতে হবে এটা কি হাইপোকাইনেটিক না হাইপারকাইনেটিক। আচ্ছা, যদি সেটা আমার হাইপোকাইনেটিক হয়, আমার ক্লিনিক্যাল সাসপিশন খুব বেশি বড় নয়, ছোট, কজেস অফ পার্কিনসনিজম, সেটা হাইপোকাইনেটিক করবে। আর যদি হাইপারকাইনেটিক হয় তাহলে আমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের লিস্টটা একটু বড়। আচ্ছা, অনেক সময় পেশেন্ট আসে যেখানে হাইপো এবং হাইপারকাইনেটিক বোথ অফ দেম একসাথে থাকে। তখন আমরা কি করব? তখন আমাদের যেটা প্রিডমিনেন্ট অথবা ডমিনেন্ট মুভমেন্ট ডিসঅর্ডার সেটাকে আইডেন্টিফাই করতে হবে। এটা কি ডমিনেন্টলি হাইপোকাইনেটিক না ডমিনেন্টলি হাইপারকাইনেটিক, সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। নেক্সট স্টেপ, আমাদের সেটা একটা মুভমেন্ট ডিসঅর্ডার থাকুক না দুইটা, আমাদের সেটা সিনড্রোমটা রিকগনাইজ করতে হবে। আমরা বেসিক্যালি জানি ক্লিনিক্যালি এক্সামিনেশনের সময় আমরা কিছু গ্রুপ অফ সিমটমস এগুলি দেখেই আমরা মোটামুটি একটা ডিডিতে যেতে পারি। সেখানে আমরা যেরকম ভাবে করি এখানেও আমরা সিনড্রোমটা রিকগনাইজ করার চেষ্টা করি। এবং থার্ড স্টেপ, ডিজিজ, যে পজিটিভ ডিজিজ সেটা আমরা রিকগনাইজ করার চেষ্টা করি। এই ছোট তিনটা স্টেপ যদি আমরা ফলো করি তাহলে দেখা যাবে আমরা সকল প্রকার মুভমেন্ট ডিসঅর্ডার অ্যাপ্রোচ করতে পারবো। শেষ ডায়াগনোসিসে যদি না পৌঁছাতে পারি আমরা কাছাকাছি যেতে পারবো খুব ইজিলি। আমরা হাইপোকাইনেটিক মুভমেন্ট ডিসঅর্ডার দিয়ে শুরু করলাম। আমি আগেই বলেছি hypokinetic movement disorder is basically Parkinsonism.
তাহলে পার্কিনসনিজম জিনিসটা কি? পার্কিনসনিজম এটা হলো বেসিক্যালি একটা ক্লিনিক্যাল সিনড্রোম which is characterized by tremor, bradykinesia, rigidity and postural instability. ট্রিমর মানে আমরা জানি যে কম্পন, ব্র্যাডিকাইনেশিয়া আমরা আগের স্লাইড থেকে আমরা জানলাম ব্র্যাডিকাইনেশিয়া মানে হলো রিডিউস অ্যামপ্লিটিউড অফ মুভমেন্ট, অথবা আমরা ধরে নিতে পারি পেশেন্টের মুভমেন্টটা কম। রিজিডিটি শক্ত হয়ে যাওয়া, এবং পোস্টুরাল ইনস্টেবিলিটি আমাদের যে পোস্টুরাল যে কিছু রিফ্লেক্স থাকে সেগুলির ইনস্টেবিলিটি, মানে হলো পেশেন্টকে যদি পেছন থেকে হঠাৎ টানা হয় বা সামনে ধাক্কা দেওয়া হয়, আমরা নর্মাল মানুষ যেভাবে সেটা রিকভার করতে পারি সে সেভাবে রিকভার করতে পারবে না। তাহলে পার্কিনসনিজমের আমরা একটা ডেফিনেশন আমরা একটা জানলাম। তাহলে কজ কি পার্কিনসনিজমের? পার্কিনসনিজমের কজ ব্রড হেডিং এ মনে রাখবেন ইডিওপ্যাথিক পার্কিনসন্স ডিজিজ, যেটা আমরা পার্কিনসন্স ডিজিজ হিসেবে চিনি, এবং কিছু ডিজেনারেটিভ কন্ডিশন থাকে যেটাকে একটা হেডিং এর আন্ডারে বলা হয় পার্কিনসন্স প্লাস সিনড্রোম। এটার মধ্যে ইম্পর্টেন্ট তিনটা হলো এমএসএ বা মাল্টিপল সিস্টেমিক অ্যাট্রফি, পিএসপি প্রোগ্রেসিভ সুপ্রানিকুলার পালসি, এবং সিবিডি কর্টিকোব্যাজাল গ্যাংলিয়নিক ডিজেনারেশন। এই তিনটা পার্কিনসন প্লাস সিনড্রোম অথবা ডিজেনারেটিভ পার্কিনসনিজম করে। অ্যান্ড অবশ্যই কিছু সেকেন্ডারি কজ আছে পিডির, সেটা আমরা একটু দেখে নিচ্ছি। সেকেন্ডারি কজ অফ পিডি ইম্পর্টেন্ট হলো ড্রাগস। কেউ জানেন কোন কোন ড্রাগের কারণে পার্কিনসনিজম ডেভেলপ করতে পারে? যদি কারো জানা থাকে কমেন্টে আমাকে বলতে পারেন। ইম্পর্টেন্ট ড্রাগস যেগুলি পার্কিনসনিজম করে থাকে তা হলো অ্যান্টিসাইকোটিক, স্পেশালি টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স, মানে যে পুরানো যে ওল্ডার যে অ্যান্টিসাইকোটিক্স সেগুলি করে থাকে। অ্যাটিপিক্যালগুলিও করে থাকে, কিন্তু সেগুলির ইনসিডেন্স অনেক কম, অথবা সেগুলি খুব কম করে থাকে। এছাড়াও বিভিন্ন রকমের ড্রাগ আছে যেটা পার্কিনসনিজম করে থাকে, যেমন টেট্রাবেনাজিন, যেটা ডোপামিন রিসেপ্টর ব্লকার। ইম্পর্টেন্ট কতগুলি টক্সিন যেমন এমপিটিপি, ভেরি ইম্পর্টেন্ট, কার্বন মনোক্সাইড, মিথানল পয়জনিং আপনার পার্কিনসনিজম করতে পারে। কিছু মেটাবলিক কজ যেমন অ্যাকওয়ার্ড হেপাটোসেরিব্রাল ডিজেনারেশন অথবা উইলসনস ডিজিজও পার্কিনসনিজম করতে পারে। ভাস্কুলার কজ ইম্পর্টেন্ট হলো স্ট্রোক। যদি আমার বেজাল গ্যাংলিয়া স্ট্রোক হয় তাহলে আমার পেশেন্ট পার্কিনসনিজম নিয়ে আসতে পারে, তখন আমরা তাকে ভাস্কুলার পার্কিনসনিজম বলে থাকি। এছাড়াও খুব ইম্পর্টেন্ট ছিল লাস্ট সেঞ্চুরিতে পোস্ট এনকেফালাইটিক পার্কিনসনিজম, যেটা দেখা যায় 19 শতকের প্রথম দিকে ইউরোপে একটা এনকেফালাইটিসের পরে একটা গ্যাপ হয় পেশেন্টের, এরপর পেশেন্ট খুব র্যাপিডলি পার্কিনসনিজম ডেভেলপ করে। এছাড়াও ট্রমা কিংবা স্পেস অকুপাইং লেশন অথবা প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমও আমার পার্কিনসনিজম করতে পারে। আমরা এখন আসি পার্কিনসন ডিজিজের ডিজিজ নিয়ে। তো পার্কিনসন ডিজিজ কি জিনিস? এটা একটা নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার, এবং এটা হলো সেকেন্ড মোস্ট কমন আফটার আলজাইমার্স ডিমেনশিয়া আর আলজাইমার্স ডিজিজ, এবং 1% অফ দ্য পপুলেশন ওভার 60 এটা এফেক্ট করে। এটা অবশ্যই ইউরোপিয়ান স্টাডির পাওয়া। আমাদের দেশে
সেরকম কোনো স্টাডি নেই এখনো পর্যন্ত, এবং দেখা যায় men more than women are affected. ছোট একটা হিস্ট্রি বলি পার্কিনসন্স ডিজিজ নিয়ে। বেসিক্যালি একজন ব্রিটিশ নিউরোলজিস্ট, অনেক বিখ্যাত ব্রিটিশ নিউরোলজিস্ট জেমস পার্কিনসন, উনি 1817 সালে একটি কেস রিপোর্ট বা কেস সিরিজ উনি পাবলিশ করেন, এবং সেটার নাম দেন অ্যান এসে অন দ্য শেকিং পালসি, এবং ডিজিজটার নাম দেন প্যারালাইসিস অ্যাজিটান্স। উনি বেসিক্যালি 6 জন পেশেন্টের উপরে এই কেস স্টাডিটা বা কেস রিপোর্টটা উনি করেন, যার মধ্যে 3 জন ছিলেন ওনার ডিরেক্ট পেশেন্ট, এবং 3 জনকে উনি লন্ডনের রাস্তায় উনি দেখেছেন, এবং ডিজিজটাকে উনি নাম দেন প্যারালাইসিস অ্যাজিটান্স। শব্দেই বোঝা যায় উনি প্যারালাইসিস অথবা পেশেন্ট যে খুব স্লো মুভ করছে সেটার জন্য উনি নাম দেন সেটার প্যারালাইসিস, এবং পেশেন্টের দেখা যায় হাত কাঁপে অথবা যে ট্রিমর সেটার জন্য উনি নাম দেন অ্যাজিটান্স। এবং লেট 1800-এ শার্কট, ওনার নাম হয়তো অনেকে শুনে থাকবেন, উনি জেমস পার্কিনসনের ডিরেক্ট স্টুডেন্ট ছিলেন, উনি ফ্রেঞ্চ নিউরোলজিস্ট। উনি প্রথমে ট্রিমর, রেস্টিং ট্রিমর ইন পার্কিনসন ডিজিজ, ব্র্যাডিকাইনেশিয়া, রিজিডিটি, এগুলিকে উনি আলাদাভাবে ডিফাইন করেন, এবং তার অনুরোধে ডিজিজটার নাম পরে পার্কিনসন ডিজিজ রাখা হয়। শার্কটের পার্কিনসন ডিজিজ ছাড়াও অনেক বিখ্যাত অবদান আছে নিউরোলজিতে, যেমন একটা পেরিফেরাল নিউরোপ্যাথি আছে, হেরিডিটারি পেরিফেরাল নিউরোপ্যাথি, যেটা ওনার নামে, শার্কট ম্যারি-টুথ ডিজিজ নামে অনেকে শুনে থাকবেন। এবং মোটর নিউরন ডিজিজের ক্ষেত্রে ওনার বিশেষ অবদান আছে, এবং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে মোটর নিউরন ডিজিজটা বেসিক্যালি ওনার নামেই নামকরণ করা। একটা ইম্পর্টেন্ট হিস্ট্রি, 1911 সালে 1911-এ লেবোডোপা প্রথম সিনথেসাইজ করা হয়, এবং বেসিক্যালি এটা 1967-এ ক্লিনিক্যাল প্র্যাকটিসে ইন্ট্রোডিউসড হয়, এবং লেট ইন 1980s ডিপ ব্রেন স্টিমুলেশন ইন্ট্রোডিউস করা হয় ফর ট্রিটমেন্ট অফ পার্কিনসন্স ডিজিজ। এটা সেই জেমস পার্কিনসনের অ্যান এসে অন শেকিং পালসি, যেটা 1817 সালে পাবলিশড হয়। তাহলে একটা পার্কিনসন ডিজিজের পেশেন্টের কি কি ক্লিনিক্যাল ফিচার পাবো? একটা ব্র্যাডিকাইনেশিয়া পাবো, অর্থাৎ একটা পেশেন্টের স্লোনেস অফ মুভমেন্ট পাবো। একটা রেস্টিং ট্রিমর পাবো। রেস্টিং ট্রিমরটা সাধারণত হাতে দেখা যায়, প্রথমে ফিঙ্গারে দেখা যায়, অন্যান্য পার্ট অফ বডিতে দেখা যেতে পারে, কিন্তু প্রথমে থাম ইন্ডেক্স ফিঙ্গারে দেখা যায়, সেটা অন্যান্য ফিঙ্গারে স্প্রেড করে, ফোর আর্ম স্প্রেড করে। এজন্য বলা হয় টিপিক্যাল পিল রোলিং টিউমার। পিল রোলিং মানে আগের কালে যারা ডাক্তার ছিলেন তারা তো নিজেরা ওষুধ তৈরি করতেন, ওনারা যখন ওষুধ তৈরি করতেন দুই আঙ্গুল দিয়ে ঘুরে ঘুরে ওনার দানার মতো ওষুধ তৈরি করতেন, সেখান থেকে নামটা এসেছে ক্লাসিক্যাল পিল রোলিং টিউমার। এটা রেস্টিং কন্ডিশনে পাওয়া যায়, অর্থাৎ আমার হাতটাকে সম্পূর্ণভাবে রেস্টে রাখতে হবে, সেটাকে হাত গ্র্যাভিটির এগেনস্টে রেস্টে রাখতে হবে, মানে হাত উপরে উঠানো যাবে না। এবং পেশেন্টের আমরা রিজিডিটি পাবো। আশা করি এখন পর্যন্ত আপনারা রিজিডিটি এবং স্পাস্টিসিটি দুইটা ডিফারেন্স জানেন। রিজিডিটি হলো একটা পেশেন্টকে যে কোনো বডি পার্ট যদি মুভ করানো হয় সেটার সব জায়গাতেই থ্রো দ্য কোর্স অফ মুভমেন্ট আপনি সমান একটা রেজিস্ট্যান্স পাবেন,
সমান রেজিস্ট্যান্সটাকে ডিজিডিটি বলা হয় এবং স্পাস্টিসিটি আলাদা জিনিস। আগেই বলেছিলাম এর সাথে পাবো আমরা পোস্টুরাল ইনস্টেবিলিটি এবং তার সাথে আরো কিছু নন মোটর ফিচার পাবো আমরা, সেটা আমরা পরে আসছি। নন মোটর ফিচার্স আর মেইনলি অটোনমিক অ্যান্ড সাইকিয়াট্রিক। এখানে একটু পজ নিচ্ছি, কেউ যদি কোনো কিছু জানতে চান এই পর্যন্ত অথবা কিছু বুঝতে না পারেন একটু আমাকে কমেন্টে জানাতে পারেন। এখানে একটা টিপিক্যাল একটা পিকচার পার্কিনসন ডিজিজের আমরা দেখতে পাচ্ছি। ক্লিনিক্যাল পিকচারটা একটু খেয়াল করেন জাস্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন বয়স্ক ভদ্রলোক এবং ওনার পজিশনটা দেখেন, বডির পজিশনটা দেখেন, স্লাইটলি ফ্লেক্সড এবং একটু স্টুপড, সামনের দিকে ঝুঁকা। হাঁটু যদি খেয়াল করেন একটু ফ্লেক্সড, সিমিলারলি নেক এবং ওয়েস্টের দিকেও ফ্লেক্সড এবং মাথায় একটু ট্রিমর দেখা যাচ্ছে। আমরা যদি ফেস দেখি, ফেসে আমরা দেখতে পাবো মাস্ক লাইক ফেশিয়াল এক্সপ্রেশন, মানে ফেসে মনে হবে কোনো এক্সপ্রেশন নাই, এক্সপ্রেশনলেস ফেস। পেশেন্টের ব্লিঙ্কিং রেট, আমাদের নর্মাল ব্লিঙ্কিং রেট থাকে সাধারণত 15 to 20 পার মিনিট। পার্কিনসন ডিজিজে সেটা কমে হাফ হয়ে যায় সাধারণত। এবং মুখে ড্রুলিং অফ সালাইভা পাবো এবং আমরা হাতে দেখতে পাচ্ছি হাতে একটা ট্রিমর থাকে এবং একই সাথে লস অফ পোস্টুরাল রিফ্লেক্সও থাকে। এই পিকচারটা সবাই একটু মনে রাখার চেষ্টা করবেন। এই পিকচারটা মাথায় থাকলে পার্কিনসন ডিজিজ সম্পর্কে অনেক কিছু আপনি বুঝতে পারবেন। তো যেটা বলতে চাই, পার্কিনসন ডিজিজ শুধুমাত্র মোটর ফিচার করে তা নয়, নন মোটর ফিচারও করে। তাহলে নন মোটর কি কি ফিচার করে? ইম্পর্টেন্ট কগনিটিভ কিছু ফিচার করে, যেমন ডিপ্রেশন করে, কগনিটিভ ডিক্লাইন করতে পারে, ডিমেনশিয়া করতে পারে, কনফিউশন করতে পারে, এবং কিছু স্লিপ ডিসঅর্ডার করতে পারে। স্লিপ ডিসঅর্ডারটা সাধারণত দেখা যায় প্রি ক্লিনিক্যাল স্টেজ অফ পার্কিনসন ডিজিজে পাওয়া যায়, মানে ডিজিজটা এস্টাবলিশ হওয়ার আগে থেকেই সেটা পাওয়া যায়। ইম্পর্টেন্ট স্লিপ ডিসঅর্ডার ইন পার্কিনসন ডিজিজ ইজ ইনসোমনিয়া, ঘুমের সমস্যা, এবং নন রেম স্লিপ ডিসঅর্ডারস, সেটা পরে আসবো আমরা। এবং কিছু ইম্পর্টেন্ট অটোনমিক ডিসফাংশন নিয়ে আসে, যেমন ব্লাডার ডিসফাংশন, সবচেয়ে ইম্পর্টেন্ট নকচুরিয়া, রাতের বেলা দেখা যায় ঘন ঘন প্রস্রাব পাওয়া, ইউরিনারি আর্জেন্সি এবং ফ্রিকোয়েন্সি। সোয়েটিং হতে পারে পেশেন্টের, পেশেন্ট দুই ধরনের কমপ্লেনিং করতে পারে, হঠাৎ করে অনেক বেশি সোয়েটিং হওয়া অথবা হঠাৎ করে সোয়েটিং বন্ধ হয়ে যাওয়া। অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন অথবা পোস্টুরাল ড্রপ অফ ব্লাড প্রেশার পাওয়া যায়, সেক্সুয়াল ডিসফাংশন পাওয়া যায়, এবং আরেকটা ইম্পর্টেন্ট ইজ কনস্টিপেশন। পেশেন্ট খুব রেগুলারলি কনস্টিপেশনের কমপ্লেন নিয়ে আসে। এছাড়াও পেইন, প্যারাস্থেশিয়া এবং অলফেক্টরি ডিস্টারবেন্স নিয়ে পেশেন্ট আপনার কাছে আসতে পারে। তাহলে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ পার্কিনসন ডিজিজ, আমরা যে জিনিসটা পড়লাম সেটা আমরা ক্লিনিক্যালি পড়লাম, কিন্তু যে কোনো ডিজিজের ডায়াগনোসিসের জন্য কিছু ক্রাইটেরিয়া থাকে।
এবং এসব ক্রাইটেরিয়াগুলি জানা উচিত, কারণ এসব ক্রাইটেরিয়া ছাড়া একটা ডিজিজ ডায়াগনোসিস করাটা আসলে ঠিক না, অথবা এই ক্রাইটেরিয়াগুলি আপনাকে ক্লিনিশিয়ান হিসেবে অনেক উন্নত করাবে আপনার ক্লিনিক্যাল আই। পার্কিনসন ডিজিজের অনেকগুলি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে। ইম্পর্টেন্ট আমি খুব বেসিক্যালি টাচ করে যাচ্ছি। একটা ইউনাইটেড কিংডম ব্রেন ব্যাংক ক্রাইটেরিয়া। এটা স্টেপ 1-এ যেটা বলা হয়েছে, ব্র্যাডিকাইনেসিয়া থাকতেই হবে, সাথে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ফলোইং, দ্যাট ইজ মাসল রিজিডিটি, মানে রিজিডিটি থাকতে হবে, রেস্টিং ট্রিমর থাকতে হবে, এবং পোস্টুরাল ইনস্টেবিলিটি থাকতে হবে। মানে ব্র্যাডিকাইনেসিয়ার সাথে এই তিনটার একটা থাকতেই হবে। এবং সাথে কিছু এক্সক্লুশন ক্রাইটেরিয়া আছে, যেমন রিপিটেড হিস্ট্রি অফ স্ট্রোক যদি থাকে, হিস্ট্রি অফ এনকেফালাইটিস, যেমন আগেই বলেছিলাম পোস্ট এনকেফালাইটিক পার্কিনসনিজম হতে পারে, হিস্ট্রি অফ এনকেফালাইটিস থাকা যাবে না, অথবা হিস্ট্রি অফ হেড ইনজুরি থাকা যাবে না। তারপর পেশেন্টের কিছু সুপ্রানিকুলার গেজ পালসি, অথবা যদি পেশেন্ট সেরিবেলার সাইন নিয়ে প্রেজেন্ট করে, খুব বেশি পরিমাণে যদি অটোনমিক ডিসফাংশন অথবা খুব বেশি পরিমাণে যদি ডিমেনশিয়া নিয়ে আসে, তাহলে সেটা পার্কিনসন ডিজিজের পক্ষে যায় না। সেগুলি আসলে পার্কিনসন প্লাস, যেমন এমএসএ, পিএসপি, সিবিডি, এই তিনটার দিকে যায়। এবং কিছু সাপোর্টিভ ক্রাইটেরিয়া থাকতে হবে পিডির জন্য। ইউনিল্যাটারাল অনসেট, এটা খুব ইম্পর্টেন্ট। সবসময় মনে রাখবেন পার্কিনসন ডিজিজ ইউনিল্যাটারাল। যদি সেটা বাইল্যাটারাল হয়, তারপরও এটা অ্যাসিমেট্রি থাকবেই, এবং আপনি ক্লিনিক্যালি অ্যাসিমেট্রিটা এক্সামিন করে খুব ইজিলি বুঝতে পারবেন। এবং ডিজিজটা প্রোগ্রেসিভ হতে হবে, এবং লেভোডোপায়, যেটা একটা ড্রাগ পার্কিনসন ডিজিজের, খুব ভালো এক্সিলেন্ট রেসপন্স হতে হবে। এখানে আরেকটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, এমডিএস ক্লিনিক্যাল ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, এটা হলো মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটি ক্লিনিক্যাল ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ফর প্রবাবল পার্কিনসন্স ডিজিজ। আপনার ডেফিনেট হওয়ার জন্য অবশ্যই অটোপসি লাগবে। এখানে দেখুন, এখানেও অলমোস্ট সিমিলার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, যেখানে ব্র্যাডিকাইনেসিয়া মানে স্লোনেস অফ মুভমেন্ট থাকতে হবে, সাথে রিজিডিটি অথবা রেস্ট্রেমো থাকতে হবে। এবং এটার সাথে কিছু এক্সক্লুশন ক্রাইটেরিয়া, আগেরটা যেমন সেরিবেলার সাইন ছিল, এখানেও তাই, এবং লেস রেসপন্স টু লেভোডোপা, এগুলি অ্যাবসলিউট এক্সক্লুশন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। এবং কিছু রেড ফ্ল্যাগ সাইন, যেটা আপনাকে মনে করাবে যে এটা পার্কিনসন ডিজিজ নয়, সেগুলি রয়েছে, যেমন সিভিয়ার বালবার ডিসফাংশন, অথবা আর্লি সিভিয়ার অটোনমিক ফেইলিওর, খুব বেশি যদি অটোনমিক ডিস্টারবেন্স থাকে, অথবা আর্লি রিকারেন্ট ফল যদি থাকে, পিরামিডাল ট্র্যাক সাইন যদি থাকে, বাইল্যাটারালি সিমেট্রিক্যালি যদি আপনার ডিজিজটা থাকে, তাহলে সেটা রেড ফ্ল্যাগ সাইন। এবং কিছু সাপোর্টিভ ক্রাইটেরিয়া থাকে। তাহলে প্যাথোফিজিওলজি অফ পার্কিনসন ডিজিজে আসি আমরা। আমার মনে হয় সবাই জানেন, বেসাল গ্যাংলিয়ায় ডোপামিনার্জিক যে নিউরন থাকে, সেটা লস হয়ে যাওয়ার কারণেই পার্কিনসন ডিজিজ হয়, এতটুকু আপনারা সবাই জানেন। এবং এই ডিজিজটা একটা ডিজেনারেটিভ ডিজিজ, এবং এই লসের মধ্যে কিছু লুই বডি পাওয়া যায়। লুই বডি বেসিক্যালি আলফা সাইনোক্লিন, যেটা আমাদের ব্রেইনে নর্মালি থাকে, সেটা বিভিন্ন কারণে, যেমন অক্সিডেটিভ স্ট্রেস হতে পারে, মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন হতে পারে, অথবা অন্যান্য কারণে লুই বডি ফসফোরাইলেটেড হয়ে যায়। সেই ফসফোরাইলেটেড লুই বডি টক্সিক হয়, এবং সেই টক্সিক লুই বডি আমাদের বেসাল গ্যাংলিয়া ড্যামেজ করে এবং আমাদের পার্কিনসন ডিজিজ করে, ডোপামিনার্জিক নিউরনগুলিকে লস করে অথবা ধ্বংস করে। আমরা জানি বেসাল গ্যাংলিয়ার পার্টের মধ্যে আছে আমাদের কর্ডেট নিউক্লিয়াস, লেন্টিফর্ম নিউক্লিয়াসের ল্যাটারাল পার্ট পুটামেন, মিডিয়াল পার্ট গ্লোবাস প্যালিডাস, এবং মিড ব্রেইনে থাকছে সাবস্টেন্সিয়া নাইগ্রা।
আমরা যে এখানে যে একটা দুটো পিকচার দেখতে পাচ্ছি পাশাপাশি, এই দুটো আসলে কিসের পিকচার বলতে পারবেন? বেসিক্যালি এটা মিড ব্রেনের পিকচার। আমরা সাবস্টেন্সিয়া নাইগ্রা দেখতে পাচ্ছি। আমাদের স্ক্রিনের লেফটে আমরা দেখতে পাচ্ছি একটা নর্মাল মিড ব্রেন, এবং দেখুন সাবস্টেন্সিয়া নাইগ্রাটা কালো, পিগমেন্ট দেখা যাচ্ছে। এই পিগমেন্ট কন্টেন্ট করে ডোপামিনার্জিক নিউরন, যেটা ডোপামিন তৈরি করে। এবং একটা পার্কিনসন ডিজিজের পেশেন্টের আমরা মিড ব্রেন দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনের রাইটে, যেখানে দেখা যাচ্ছে পিগমেন্টটা মোটামুটি অ্যাবসেন্ট। এটা আমাদের পার্কিনসন ডিজিজ, সেটা প্যাথোফিজিওলজি এটা প্রমাণ করে। এটা অত্যন্ত কমপ্লেক্স একটা ফিজিওলজি অথবা প্যাথোফিজিওলজি পার্কিনসন ডিজিজের। কেউ কি এখন পর্যন্ত এই জিনিসটা কারো মনে হয়েছে কিনা, একটা পেশেন্টের কিভাবে হাইপোকাইনেটিক, দ্যাট ইজ ব্র্যাডিকাইনেসিয়া বা রিজিডিটি থাকে, এবং একই সাথে হাইপারকাইনেটিক, দ্যাট ইজ ট্রিমর, সেটা কিভাবে একটা পেশেন্টের একই সাথে থাকে? কেউ কি এই কোশ্চেনটা কারো মাথায় এসেছে? আচ্ছা, বেসিক্যালি সেটার ব্যাখ্যা দেওয়ার জন্যই আর্লি 2000-এ আলেকজান্ডার, এ নিউরোলজিস্ট, উনি একটি হাইপোথেটিক্যাল পাথওয়ের কথা পার্কিনসন্স ডিজিজে ব্যাখ্যা দেন। এবং সেই নর্মাল পাথওয়েটা আমরা জানি আমাদের কর্টেক্স থেকে আমাদের ইনফরমেশন আসে ব্যাজাল গ্যাংলিয়ায়। ব্যাজাল গ্যাংলিয়ার কর্ডেট নিউক্লিয়াস এবং লেন্টিফর্ম নিউক্লিয়াসের পুটামেন সেই ইনফরমেশনগুলি ইনপুট নেয় এবং গ্লোবাস প্যালিডাসকে সেটা আউটপুট দেয়। গ্লোবাস প্যালিডাস সেখান থেকে থ্যালামাসে ইনফরমেশনটা পাস করে, এবং থ্যালামাস থেকেই আবার সেই ইনফরমেশনটার ফিডব্যাক যায় কর্টেক্সে। এখানে উনি দুটো পাথওয়ের কথা বলেছেন। একটা হলো ডিরেক্ট পাথওয়ে, যে ডিরেক্ট পাথওয়েটা পুটামেন থেকে গ্লোবাস প্যালিডাস ইন্টারনাল সেগমেন্ট অথবা ভিতরের পার্ট অফ গ্লোবাস প্যালিডাসে যেটা ডিরেক্টলি ইনফরমেশন পাস করে, সেটাকে ডিরেক্ট পাথওয়ে। এবং ইনডাইরেক্ট পাথওয়ে, যেটা পুটামেন থেকে গ্লোবাস প্যালিডাসে সাবস্টেন্সিয়া নাইগ্রা এবং গ্লোবাস প্যালিডাস এক্সটার্না হয়ে গ্লোবাস প্যালিডাস ইন্টারনায় আসে, সেটাকে ইনডাইরেক্ট পাথওয়ে বলছে। বেসিক্যালি একটু মনে রাখুন, যদি ডিরেক্ট পাথওয়েটা হ্যাম্পার হয়, আপনার ট্রিমর অথবা হাইপারকাইনেটিক যে সমস্যা সেটা বাড়বে। যদি ইনডাইরেক্ট পাথওয়েটা বেশি ইউটিলাইজড হয়, তাহলে আমাদের ব্র্যাডিকাইনেসিয়া, রিজিডিটি এসব বাড়বে। তাহলে খুব শর্টলি আমরা ট্রিটমেন্ট অফ পার্কিনসন ডিজিজ বলবো, যেহেতু আমি আগেই বলেছি এটা আসলে একটা ইন্ট্রোডাকশন করে দেওয়া এই চ্যাপ্টারটার প্রতি অথবা এই সাব স্পেশালিটির প্রতি, সেজন্য আমি ট্রিটমেন্ট নিয়ে খুব বেশি বলবো না। আমরা জানি পার্কিনসন ডিজিজের বেসিক্যালি মেইন ট্রিটমেন্ট লেভোদোপা এবং পেরিফেরাল ডিকার্বক্সি ইনহিবিটর কার্বিডোপা। এটার সাথে ডোপামিন অ্যাগোনিস্ট, বিভিন্ন ডোপামিন অ্যাগোনিস্ট পাওয়া যায়, এরগোট ডিরাইভড, নন এরগোট ডিরাইভড, মাওবি ইনহিবিটরস, মোনোঅ্যামাইন অক্সিডেজ বি ইনহিবিটরস পাওয়া যায়, যেমন সেলেজিলিন, রাসাজিলিন, এবং কমট, ক্যাটেকল ও মিথাইল ট্রান্সফারেজ ইনহিবিটর, এন্টেকাপন, টোলিকাপন নামে পাওয়া যায়। অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস, ট্রাইহেক্সিফেনিডিল, বেনস্ট্রোফাইন, এবং কিছু খুব ইম্পর্টেন্ট ডিভাইস অ্যাসিস্টেড থেরাপি পার্কিনসন ডিজিজে ব্যবহার করা হয়, যেমন ডিপ ব্রেন স্টিমুলেশন, অ্যাপোমরফিন ইনফিউশন পাম্প, কন্টিনিউয়াস
jejunal levodopa infusion. এই পিকচারটি আপনাদের শুধুমাত্র ইন্ট্রোডিউস করার জন্য ডিপ ব্রেন স্টিমুলেশনের জন্য। ডিপ ব্রেন স্টিমুলেশন আসলে কার্ডিয়াক যেমন একটা পেসমেকার, সিমিলারলি একটা পেসমেকার ব্রেইনে ব্যবহার করা হয়। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা লিড আছে, লিডের মধ্যে ইলেকট্রোড, পিকচারে ইলেকট্রোডটা দেখা যাচ্ছে। এটা সাবস্টেনশিয়ান সাবথ্যালামিক নিউক্লিয়াস হতে পারে অথবা ব্যাজাল গ্যাংলিয়ার অন্য পার্ট হতে পারে, যেমন গ্লোবাস প্যালিডাস হতে পারে। সেখানে খুব মাইনিউটলি, খুব কেয়ারফুলি প্লেস করা হয় এবং একটা তার থাকে বা এক্সটেনশন, একটা ওয়্যার থাকে, সেটা পালস জেনারেটরের মাধ্যমে, ব্যাটারি ড্রিভেন একটা ডিভাইস, সেটার মাধ্যমে পালস দিতে থাকে এবং সেটার কারণে পেশেন্টের উন্নতি হয়। যেমন আমরা কার্ডিয়াক পেসমেকার ব্যবহার করি, তেমন এটা একটা ব্রেন পেসমেকার হিসেবেও বলতে পারেন। এই জিনিসটা খুব পুরানো নয়, খুব নতুনও নয়, এবং সবার সেটা জানেন কিনা, এটা মেইনলি পৃথিবীতে বিখ্যাত করা অথবা এটা নিয়ে অনেক বেশি কাজ করেছেন একজন বাংলাদেশি একজন নিউরোলজিস্ট, এবং উনি অক্সফোর্ডের প্রফেসর, এবং উনি অনেক বিখ্যাত পুরো পৃথিবীতে, এবং বলা হয় উনি পৃথিবীতে এই অপারেশনটা বা এই প্রসিডিউরটার জনক হিসেবে বলা হয়। এরপর শর্টলি আমরা হাইপারকাইনেটিক কিছু মুভমেন্ট ডিসঅর্ডার নিয়ে কথা বলি। যেমন হাইপারকাইনেটিক মানে এক্সেসিভ মুভমেন্ট হওয়া, এটা জার্কি হতে পারে। জার্কি মানে আমি বোঝাচ্ছি যে এখানে কোনো রিদম থাকবে না, যেমন কোরিয়া, অ্যাথেটোসিস, মায়োক্লোনাস টিক্স। এবং নন জার্কি অথবা যেটা রিদমিক, ট্রিমর হতে পারে, ডিস্টোনিয়া হতে পারে। কোরিয়ান নাম শুনেছেন মনে হয় সবাই, কারণ আমরা সবাই থার্ড ইয়ারে হোক আর আগেই হোক, কোরিয়ার ওয়ার্ডটা মনে হয় আমরা সবাই শুনেছি। গ্রিক ওয়ার্ড কোরিয়া মিনস ড্যান্স। এটা বেসিক্যালি একটা কুইক, খুব ফাস্ট, ইরেগুলার জার্কি, মানে যেটা সিনক্রোনাস নয়, এটা সেমি পারপাসিভ বলে কেউ, কেউ নন পারপাসিভ মুভমেন্ট বলে থাকে। সাধারণত আমাদের ডিস্টাল পার্ট অফ লিম্সে হয়, হাতে বা পায়ে হয়, এবং বিভিন্ন ফিজিক্যাল বা মেন্টাল এক্সর্শন করলে কোরিয়া বের হয়ে আসে অনেক। ঘুমে এটা সাধারণত কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার করে, অথবা কমপ্লিটলি না করলেও অনেক বেশি পরিমাণে ডিসঅ্যাপিয়ার করে, এবং এটিও ড্যামেজ টু কর্ডেট নিউক্লিয়াস, দ্যাট ইজ ব্যাজাল গ্যাংলিয়ার ড্যামেজের কারণে হয়ে থাকে। কোরিয়ার ইম্পর্টেন্ট কিছু কজ, আমরা সবাই নিশ্চয়ই হান্টিংটন ডিজিজ সম্পর্কে, উইলসন ডিজিজ সম্পর্কে আমরা জানি। এছাড়াও সেরিব্রাল বার্থ ইনজুরি বা ব্রেন ট্রমা, বিভিন্ন ড্রাগস, এমনকি লেভোডোপাও কোরিয়া করতে পারে। প্রেগনেন্সি, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল কোরিয়া অথবা সিডেনহামস কোরিয়া, যেটা অনেক পপুলার, এসিলি, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, কিংবা ভাস্কুলার, দ্যাট ইজ স্ট্রোক হলেও কোরিয়া হতে পারে। এটা বিখ্যাত ড্রয়িং, এটা 1800 শতকের একটি বিখ্যাত ড্রয়িং। এই ড্রয়িংটা কিসের কেউ বলতে পারবেন? যদি এই ড্রয়িংটা কেউ দেখে থাকেন বা আইডেন্টিফাই করতে পারেন, একটু কমেন্টে জানান। এটা বেসিক্যালি একটা ড্রয়িং সিডেনহাম কোরিয়ার। আমরা জানি পোস্ট স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের পরে কার্ডাইটিস হয়, এবং এটার একটা ম্যানিফেস্টেশন একটা ব্রেনকেও ইনভলভ করে। স্ট্রেপ্টোকক্কাল একটা ইনফেকশন যখন চলে যায়, অটোইমিউনো কজের